নতুন কর্মসপ্তাহ শুরু হলো আজ। দেশের অর্থনীতি একটি আনকোরা সপ্তাহ শুরুর আগে কোন অবস্থানে আছে? কাঁচাবাজার, বন্দর থেকে শুরু করে ব্যাংকপাড়া, সেই তথ্য জানাতেই আমাদের আয়োজন বৌনি। পুরো আয়োজনের সঙ্গে আছি সাজিদ আরাফাত। শুরু করতে চাই গ্যাস সংকটের খবর দিয়ে। সারা দেশে গ্যাস সংকট স্বাভাবিক হতে সময় লাগতে পারে আরও অন্তত 2 সপ্তাহ। আবাসিক, শিল্প, পরিবহন খাতে বাড়তে পারে ভোগান্তি, বাড়তে পারে লোডশেডিংয়ের পরিমাণও। তিতাসের দৈনিক চাহিদায় 190 কোটি ঘনফুটের বিপরীতে নেমে এসেছে 120 কোটি ঘনফুট। এই গ্যাস সংকটের কারণে কি সমস্যা হতে পারে, কি অবস্থায় আছে, সেটি আমরা একটু বিশ্লেষণ করতে চাই। এর মধ্যে বলা হচ্ছে যে গ্যাস সংকট কাটছে না সহসাই, আরও 2 সপ্তাহ লাগতে পারে। এই 2 সপ্তাহের মধ্যেই কিন্তু অনেক ধরনের আমরা ভোগান্তির কথা এখন পর্যন্ত যেটি আশঙ্কা করা হচ্ছে সেই বিষয়গুলো শুনছি। এলএনজি টার্মিনাল প্রতিস্থাপনে যুক্তরাজ্য থেকে এসেছেন 3 প্রকৌশলী। আমরা যেটি জানি যে ভাসমান 2টি এলএনজি টার্মিনাল রয়েছে মহেশখালীতে, সেখানে একটিতে যান্ত্রিক ত্রুটির কারণেই এই কয়েকদিন ধরে কিন্তু গ্যাস সংকট প্রকট আকার ধারণ করছে, এবং তার মধ্য দিয়ে আমরা দেখেছি যে বাসাবাড়ির গ্যাস থেকে শুরু করে সিএনজি ফিলিং স্টেশনের যে গ্যাস, সেখানে কিন্তু বড় একটা সংকট দেখা দিয়েছে। এবং সেটি সেই টার্মিনাল প্রতিস্থাপনের জন্য যুক্তরাজ্য থেকে ইতিমধ্যেই 3 জন প্রকৌশলী এসেছেন, এবং সেটি মেরামত বা ঠিক করার জন্য যে কার্যক্রম সেটি কিন্তু এখনও চলমান রয়েছে, এবং এটি আরও সপ্তাহ 2 লেগে যেতে পারে। আমরা একটু কিছু তথ্য জানতে চাই যে দেশে প্রতিদিন প্রাকৃতিক গ্যাসের চাহিদা 3,800 মিলিয়ন ঘনফুট বলা হচ্ছে, এবং সরবরাহ করা হয় 2,700 মিলিয়ন ঘনফুট। এখানে কিন্তু আমরা একটু চাহিদার বিপরীতে আমরা দেখছি যে সরবরাহ কম, এবং এর কারণে কিন্তু সংকটগুলো তৈরি হয়। আমদানি করে এলএনজি রূপান্তর করে 90 থেকে 110 কোটি ঘনফুট গ্যাস সেটি রূপান্তর করা হয় এলএনজিতে। একটি টার্মিনাল বন্ধ হয়ে সরবরাহ কমেছে 45 কোটি ঘনফুট। অর্থাৎ আমরা 2টি টার্মিনালের কথা বলছিলাম, একটিতে যে যান্ত্রিক গোলযোগের কারণে যে উৎপাদন কমেছে, সেখানে কিন্তু দৈনিক 45 কোটি ঘনফুট যে গ্যাস সংকট বা সরবরাহ কম, সেই কম সরবরাহের কারণে কিন্তু বেশ অনেক ধরনের ভোগান্তি দেখা দিয়েছে, এবং দৈনিক চাহিদার প্রায় 30% কম সরবরাহ হচ্ছিল এর আগে, এবং ঘাটতি বেড়ে সেটি 45% পৌঁছেছে। অর্থাৎ এর আগে থেকে কিন্তু যে চাহিদা, সেই চাহিদার তুলনায় 30% কম গ্যাস আমরা পাচ্ছিলাম। সেখানে নতুন করে যে ঘাটতি শুরু দেখা দিয়েছে যান্ত্রিক গোলযোগের কারণে, ত্রুটির কারণে, সেটি 45% পৌঁছেছে। এর বাইরে আমরা আরও বেশ কিছু তথ্য জানতে চাই যে ভাসমান এলএনজি টার্মিনাল যেটিতে আগুনের ঘটনা ঘটেছে বলা হচ্ছে, সেটি গেল মঙ্গলবার এই ঘটনা ঘটেছে, তারপরে কিন্তু বেশ কয়েকদিন কেটে গিয়েছে। এছাড়াও দেশে এলএনজি আমদানি শুরু হয় 2018 সালে। যুক্তরাষ্ট্রভিত্তিক এক্সিলারেট এনার্জি মহেশখালীতে প্রথম ভাসমান এলএনজি টার্মিনাল শুরু করে, এবং তারই একটি যে ভাসমান এলএনজি রয়েছে সেখানেই এই যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে কয়েকদিন ধরেই। 15 বছরের চুক্তিতে 60 কোটি ঘনফুট সক্ষমতা রয়েছে এই যে প্রথম যে ভাসমান এলএনজির কথা বলা হচ্ছে সেটিতে, এবং 2020 সালে নির্মিত হয় দ্বিতীয় ভাসমান যে এলএনজি টার্মিনাল সেটি, এবং সেখানে সক্ষমতা দেখতে পাচ্ছি আমরা 50 কোটি ঘনফুট সক্ষমতা ছিল, এবং কারিগরি ত্রুটির কারণে কার্যক্রম ব্যাহত হচ্ছে। এবং এই যে কার্যক্রম ব্যাহতের কারণে আমরা দেখছি যে শিল্প কারখানা থেকে শুরু করে বাসাবাড়ি, সিএনজি ফিলিং স্টেশন, সবার মধ্যেই কিন্তু একটা যে সংকটের প্রভাব, সেই নেতিবাচক প্রভাব কিন্তু পড়েছে। তবে এটি সপ্তাহ 2 মধ্যেই এই ত্রুটি কাটিয়ে সেই সংকট মোকাবেলা করা যাবে বলে বলা হচ্ছে। গ্যাস সংকটের কারণে বিপাকে শিল্প কারখানা। প্রায় 1.5 বছর ধরে বন্ধ রয়েছে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানার ইউরিয়া উৎপাদন। এতে মাসে প্রায় 150 কোটি টাকার সার উৎপাদন ব্যাহত হচ্ছে। আমরা একটু দেখে নেব যে কী ধরনের, কেন আশুগঞ্জে এই উৎপাদন ব্যাহত হচ্ছে, এবং আমরা একটু অর্থ বছর অনুযায়ী যদি পরিমাণ দেখি, সেখানে একটু দেখতে পাই যে 2023-24 অর্থ বছরে যেখানে আশুগঞ্জে ইউরিয়া উৎপাদন ছিল, পরিমাণ ছিল 48,000 টন, যদিও এটির সক্ষমতা আরও অনেক বেশি বলা হচ্ছে, তবে উৎপাদন করতে পারত 48,000 টন। সেটি 2023-24 অর্থ বছরে। পরের অর্থ বছরে আমরা দেখছি 2024-25 অর্থ বছরে সেটি আরও অনেকটাই কমে গিয়েছে, এবং কমে সেটির পরিমাণ দাঁড়িয়েছে 13,500 টন, অর্থাৎ 48,000 টন থেকে কিন্তু অনেকটাই
কমে এসেছে এবং 2025-26 অর্থ বছরে এটির কোনো উৎপাদনই নেই। অর্থাৎ গ্যাস সংকট না পাওয়ার কারণে, গ্যাস সংকটের কারণে, গ্যাস সংযোগ না পাওয়ার কারণে এটি কিন্তু উৎপাদনে যেতে পারেনি গত 1.5 বছর ধরে এবং বলা হচ্ছে যে এটি 8টি জেলায় আশেপাশের বৃহত্তর যে ব্রাহ্মণবাড়িয়া কিংবা মৌলভীবাজার থেকে শুরু করে হবিগঞ্জ এই অঞ্চলে, নরসিংদী থেকে শুরু করে এই অঞ্চলের 8টি জেলায় এখান থেকে ইউরিয়া সার সরবরাহ করা হয় এবং সেই সরবরাহ পদ্ধতি কিন্তু অনেকটাই বিপাকে পড়েছে। এই আমরা যে অর্থ বছরগুলোতে দেখছি, যে পরিমাণ দেখছি, সেটি আস্তে আস্তে কমতে কমতে এখন উৎপাদন নেই বলা হচ্ছে। আমরা আরও কিছু তথ্য জানতে চাই। উৎপাদন ব্যাহত আশুগঞ্জ সার কারখানা, এখানে প্রতিদিন গড়ে 4 থেকে 5 কোটি টাকা সার উৎপাদন হতো, যেটি অনেকটাই কমে গিয়েছে। এখন 2009-10 অর্থ বছরে এটির উৎপাদন ছিল প্রায় 4 লাখ টন সার। অর্থাৎ 2009-10 সালের যে অর্থ বছর সেখানে আমরা দেখছি 4 লাখ টন, সেটি এখন কয়েক হাজারে নেমে এসেছে, অর্থাৎ 12-13 হাজার, 13.5 হাজার যেটি বলছিলাম। এবং সবশেষ যে অর্থ বছর সেখানে উৎপাদনই হয়নি। অর্থাৎ এ থেকেই কিন্তু বোঝা যায় যে কী পরিমাণ সেখানে সংকট বা যে ব্যাহত হচ্ছে যে কার্যক্রম সেটি। 2010 সাল থেকে গ্যাসের রেশনিংয়ের কারণে কমতে থাকে উৎপাদন। রেশনিং করে কিন্তু গ্যাস দেওয়া হচ্ছিল বিভিন্ন সময়, ওই সময়ে যে শিল্প কারখানাগুলোতে, এর কারণেই কিন্তু উৎপাদন কমতে থাকে বলে আমরা সেখান থেকে জানতে পেরেছি। এবং 2025 সালে যে 1 মার্চ কারখানাটিতে গ্যাস সরবরাহ বন্ধ হয়, যেটি বলছিলাম যে 2025-26 অর্থ বছরে কিন্তু এটি উৎপাদনে যেতে পারেনি, সেখানে আমরা দেখছি যে 2025 সালের 1 মার্চ থেকে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে গিয়েছে, যার ফলে বিপাকে পড়েছে তারা। 1983 সালে দৈনিক 1600 টন গ্যাস উৎপাদনের সক্ষমতা নিয়ে এটি চালু হয়েছিল। 1983 সালে আমরা দেখছি যে প্রথম অবস্থায় এটি 1600 টন গ্যাস উৎপাদনের যে ক্ষমতা নিয়ে চালু হয়েছিল। পরবর্তীতে আমরা দেখছি যে এটি কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে কমেছে। এখানকার উৎপাদিত ইউরিয়া সার প্রায় 8টি জেলায় সরবরাহ করা হয়, যেটি বলছিলাম যে ব্রাহ্মণবাড়িয়া থেকে শুরু করে নরসিংদী বা আশেপাশের যে 8টি জেলা রয়েছে, সেই 8টি জেলায় যে ইউরিয়া সারের যে সরবরাহ, সেটি সরবরাহ এটি এই সার কারখানা থেকে হতো। বর্তমানে দেশের শিল্প কারখানায় প্রায় 2,500 ধরনের রাসায়নিক পণ্য ব্যবহার করা হয়, যার প্রায় 80%ই আমদানি নির্ভর। তবে দেশীয় উৎপাদন বাড়াতে কাঁচামালে শুল্ক প্রত্যাহার সুবিধা সহ বিভিন্ন নীতিমালার সুবিধা দাবি করেছে এই খাতের উদ্যোক্তা এবং ব্যবসায়ীরা। আমরা একটু দেখতে চাই যে বাংলাদেশে জাতীয় কেমিক্যাল নীতি বা যে রাসায়নিক শিল্পের যে অভ্যন্তরীণ বাজার, সেটির কি অবস্থা। জাতীয় কেমিক্যাল নীতির দাবি করেছে এই খাতের যে উদ্যোক্তারা রয়েছে তারা, এবং প্রতিবন্ধকতা দূর করতে 4 দফা সুপারিশ দিয়েছে তারা সরকারকে। আমরা দেখেছি যে এই সপ্তাহেই তারা একদিন আগেই তারা এই সরকারের সঙ্গে এই বৈঠকে বসে এবং সেই বৈঠক থেকেই তারা 4 দফা সুপারিশ করেছে এখানে যে নীতিমালা তৈরি করা কিংবা যেই প্রতিবন্ধকতা আছে সেগুলো দূর করতে। দেশের রাসায়নিক শিল্পের অভ্যন্তরীণ বাজার 6 থেকে 8 বিলিয়ন ডলার। 2024-25 অর্থ বছরে আমদানির পরিমাণ বেড়ে হয়েছে 6.2 বিলিয়ন ডলার। অর্থাৎ আমদানি কিন্তু বেড়েছে। আমরা দেখছি যে রাসায়নিক শিল্পের যে অভ্যন্তরীণ বাজার, সেটি দিয়ে আসলে এখানে সেই ঘাটতি পূরণ করা সম্ভব নয়। এর ফলে কিন্তু বেশিরভাগই আমদানি করতে হয়। বলা হচ্ছে যে প্রায় 80%ই রাসায়নিক দেশের বাইরে থেকে আমদানি করা হয়। আগের বছরের তুলনায় আমদানি বেড়েছে 17.8%। এ থেকেই বোঝা যায় যে আমদানির পরিমাণটা বেড়েছে এবং আমদানি ব্যয়ও কিন্তু বেড়েছে। দুর্বল লজিস্টিকের কারণে পিছিয়ে দেশের রাসায়নিক খাত, অর্থাৎ যেটি বলছিলাম যে অভ্যন্তরীণ বাজারের কিছু দুর্বলতা রয়েছে, সেই দুর্বলতার কারণেই রাসায়নিক খাত পিছিয়ে রয়েছে, সেই কারণেই বিদেশ থেকে আমদানি করতে হচ্ছে। এবং সমন্বিত জাতীয় কেমিক্যাল নীতি চালুর দাবি করেছেন উদ্যোক্তারা। ডিসিসিআইয়ের সাথে যে বৈঠক হয়েছে তাদের, সেই বৈঠকে কিন্তু সরকারের কাছে তারা 4 দফা সুপারিশ তুলে ধরেছে এবং নানান ধরনের যে প্রতিবন্ধকতা আছে সেগুলো দূর করার জন্য তারা দাবি জানিয়েছেন। সপ্তাহের প্রথম কার্যদিবসে মুদ্রাবাজারে চলছে লেনদেন। বাংলাদেশ ব্যাংকের তথ্য, দেশের মুদ্রাবাজারে মিশ্র প্রবণতা দেখা যাচ্ছে, তবে ডলারের দাম কিছুটা বেড়েছে। আমরা এই সপ্তাহের শুরুতে মুদ্রাবাজারের খবর জানতে চাই। বৈদেশিক মুদ্রা ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য কেমন হচ্ছে। ডলারের ক্ষেত্রে আমরা দেখছি যে ডলার কিছুটা বেড়েছে বলা হচ্ছে। ক্রয় মূল্য 123.75 টাকা এবং বিক্রি হচ্ছে 123.80 টাকায়। ইউরোর ক্ষেত্রে আমরা দেখছি 140.66 টাকা ক্রয় মূল্য, তার বিপরীতে 140.74 টাকা বিক্রি হচ্ছে। পাউন্ডের ক্ষেত্রে আমরা দেখছি যে পাউন্ডেও কিন্তু কিছুটা দাম বেড়েছে, 164.82 টাকা ক্রয় মূল্য, বিপরীতে বিক্রি হচ্ছে 165 টাকায়। রুপি অপরিবর্তিত রয়েছে, 1 টাকা 28 পয়সা ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য 1 টাকা 28 পয়সা। ইউয়ানের ক্ষেত্রে 18.27 টাকা ক্রয় মূল্য, তার বিপরীতে বিক্রি হচ্ছে 18.28 টাকা। আরও বেশ কিছু বৈদেশিক মুদ্রা রয়েছে, আমরা সেটিও দেখতে চাই। আমরা দেখছি যে ইয়েনের ক্ষেত্রেও অপরিবর্তিত রয়েছে ক্রয় মূল্য বিক্রয় মূল্য। এছাড়া অস্ট্রেলীয় ডলার,
সেখানেও কিন্তু কিছুটা দাম বেড়েছে, ৮৬.৩৬ টাকা ক্রয় মূল্য, বিপরীতে বিক্রয় মূল্য হচ্ছে ৮৬.৪৪ টাকা। সিঙ্গাপুরি ডলারের ক্ষেত্রেও আমরা দেখছি যে ৯৫.৮৪ টাকা ক্রয় মূল্য, বিপরীতে ৯৫.৯৬ টাকায় বিক্রয় মূল্য। দর্শক, বৌনিতে নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরেই। ফিরে এলাম বিরতির পর, দেখছেন বৌনি। দর্শক, সপ্তাহের শুরুতেই ডিএসসিতে লেনদেন চলছে। আমরা ডিএসসির লেনদেন জানতে তাদের ওয়েবসাইটে সরাসরি চোখ রাখতে চাই। আজকে দেখতে চাই আমরা যে কি পরিমাণ লেনদেনের পরিমাণ এবং লেনদেন কেমন হচ্ছে। এখন একটা ৩৮ মিনিট বাজে। আমরা জানি যে দুপুর ২:৩০ পর্যন্ত লেনদেন হয়ে থাকে সাধারণত, এবং আজকের প্রধান সূচক যে ডিএসসি এক্স ইন্ডেক্সে আমরা দেখছি সূচকের পরিমাণ ৫,৭৯৩ পয়েন্ট, এবং সেটি কিন্তু গত দিনের চেয়ে নিম্নমুখী অবস্থায় রয়েছে। এছাড়া যে সরিয়াভিত্তিক লেনদেন আছে ডিএসসি এস ইন্ডেক্সে আমরা দেখছি যে সেখানেও কিন্তু ১,১৭৮ পয়েন্ট, সেটিও নিম্নমুখী, এবং ডিএস30 ইন্ডেক্সেও আমরা দেখছি যে সূচকের পরিমাণ ২,১৮৭ পয়েন্ট, যেটি একটু গত দিনের তুলনায়, যদি গত সপ্তাহের শেষ কার্যদিবসের সাথে তুলনা করতে চাই, ৫,৮০৪ ছিল প্রধান সূচক, সেটি আজকে ৫,৭৯৩, অর্থাৎ নিম্নমুখী আমরা দেখছি। আমরা একটু লেনদেনের অবস্থা দেখতে চাই। এখন পর্যন্ত ৬২৪ কোটি টাকার লেনদেন হয়েছে, তবে বাকি যে সময়টুকু রয়েছে সেখানে কত পরিমাণ লেনদেন হবে সেটি আসলে এখনও বলা মুশকিল। অন্যান্য যে বিষয়গুলো রয়েছে, এখানে আমরা দেখছি ১২২টি কোম্পানির শেয়ারের দর আজকে বেড়েছে। এখন পর্যন্ত কমেছে কিন্তু বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর, ২২৮টি কোম্পানির শেয়ারের দর কমেছে, এবং অপরিবর্তিত রয়েছে ৩৯টি কোম্পানির শেয়ারের দর। গত দিনের শেষ দিনে আমরা যদি একটু দেখতে চাই, ৯৩৮ কোটি টাকার লেনদেন হয়েছিল, সেই তুলনায় আজকে কিন্তু আমরা দেখছি যে ৬২৪ কোটি টাকা এখন পর্যন্ত লেনদেন, অর্থাৎ লেনদেনের পরিমাণও কিন্তু অনেকটাই কম আমরা দেখছি। সূচকের পরিবর্তনও আমরা দেখছি যে ঋণাত্মক এখনও রয়েছে। সরিয়াভিত্তিক যে লেনদেন সেটি ছিল গত সপ্তাহের শেষ কার্যদিবসে ১,১৮৩ পয়েন্ট, সেটিও কিন্তু অনেকটাই কমেছে, ১,১৭৮ পয়েন্ট আমরা দেখছি। সব মিলিয়ে বলা চলে যে আজকে নিম্নমুখী প্রভাব অবস্থা বিরাজ করছে শেয়ার বাজারে। এদিকে চলতি সপ্তাহে অনুষ্ঠিত হবে বেশ কয়েকটি কোম্পানির বার্ষিক পর্ষদ সভা। এক নজরে দেখে নেব পর্ষদ সভার তালিকা। আমরা জানি যে প্রতি সপ্তাহে বা মাসের বিভিন্ন একটি সময়ে পর্ষদ সভা অনুষ্ঠিত হয়ে থাকে বিভিন্ন কোম্পানি, এবং সেখানে আর্থিক যে প্রতিবেদন আছে সেই আর্থিক প্রতিবেদনগুলো তুলে ধরা হয়। আমরা বেশ কয়েকটি কোম্পানির নাম দেখছি এবং তারিখগুলো দেখে নিতে চাই। ইউসিবি ব্যাংক ২৮ জুলাই বিকাল ৩টায় তাদের পর্ষদ সভা অনুষ্ঠিত হবে। লিন্ডে বাংলাদেশ তাদের ২৭ জুলাই বিকেল ৩:৩০টায়। ব্র্যাক ব্যাংকের আমরা পর্ষদ সভা দেখছি ২৮ জুলাই বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। ডিবিএইচ ২৯ জুলাই বিকাল ৪টায়, এবং পূবালী ব্যাংক রয়েছে সবশেষে ২৯ জুলাই বিকাল ৫:৩০টায়। এই বার্ষিক পর্ষদ সভায় এই ব্যাংক কিংবা আর্থিক যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তারা তাদের আর্থিক প্রতিবেদনগুলো পর্যালোচনা করে থাকে এবং বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে থাকে। দর্শক, এ পর্যায়ে নিচ্ছে আরেকটা বিরতি, ফিরছি একটু পরেই। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন বৌনি। নানা প্রতিবন্ধকতায় দেশের সর্ববৃহৎ বন্দর বেনাপোল কমেছে রাজস্ব। ২০২৫-২৬ অর্থ বছরে বেনাপোল কাস্টম হাউসকে ১১,২৯০ কোটি টাকা রাজস্ব আদায় লক্ষ্য দেয়া হলেও আদায় হয় মাত্র ৬,৫৫৯ কোটি টাকা। এ নিয়ে আরও জানাতে যশোর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রিপন হোসেন। রিপনের সাথে যুক্ত হতে চাই। রিপন, যেটি বলছিলাম যে রাজস্ব ঘাটতিতে ভুগছে বেনাপোল স্থলবন্দর, সেখানে কি অবস্থা এবং সার্বিক পরিস্থিতি জানাবেন, কেন আসলে রাজস্ব ঘাটতি হচ্ছে? আসলে ২০২৫-২৬ অর্থ বছরে প্রায় ৪,৭৩১ কোটি টাকার রাজস্ব ঘাটতি হচ্ছে, এবং এই যে ২০২৬ সালে ২৭ অর্থ বছরে কিন্তু সেই লক্ষ্যমাত্রা আরও কমিয়ে দিয়েছে, অর্থাৎ ১০,৫৮৮ কোটি টাকার রাজস্বর লক্ষ্যমাত্রা দিয়েছে এনবিআরসি। এর কারণ যেটি আমরা দেখছি যে আমরা বিভিন্ন সময় দেখছি যে এই বন্দর থেকে গত ৬ মাসে
যে রাজস্ব ঘাটতি রয়েছে 702 কোটি টাকা, অর্থাৎ এই যে সময়টায় রয়েছে রাজস্ব ঘাটতি। এবং এই বন্দরকে কেন্দ্র করে এই গত 6 মাসে প্রায় 130টি মামলা হয়েছে, অর্থাৎ পণ্য বিভিন্ন সময় বিভিন্নভাবে আমদানি করা হয়, সেই পণ্য বিভিন্নভাবে চুরি হয়, এই সমস্ত কারণে কিন্তু 130টি মামলা রয়েছে। এবং গত এক মাসে প্রায় 20 কোটি টাকার কিন্তু রাজস্ব ফাঁকি সেটি দেওয়া হচ্ছে, ফলে বন্দরের রাজস্ব ঘাটতি দেখা দিচ্ছে। এমনি বন্দরে অবকাঠামোগত সমস্যা রয়েছে, ভারতের সাথে যে সম্পর্ক, সেই সম্পর্ক কিন্তু কিছুটা বৈরী রয়েছে। সে কারণে এই সমস্ত কারণে কিন্তু এই বন্দরে ঘাটতি রয়েছে। আমরা ব্যবসায়ীদের সাথে কথা বলছি, তারা বলছেন যে ব্যবসা বান্ধব যে বন্দর থাকার কথা, সেই ব্যবসা বান্ধব সেই বন্দরটি কিন্তু এখনও পর্যন্ত হয়নি। এখানে ফরক্লিফট, ক্রেন, এগুলোর সমস্যা রয়েছে, জলাবদ্ধতার সমস্যা, অর্থাৎ আরও সমস্যা রয়েছে, বিশেষ করে মালামাল চুরি হওয়ার সমস্যা রয়েছে। এই সমস্যার কারণে কিন্তু বন্দরের যে রাজস্ব ঘাটতি সেটি দেখা দিচ্ছে। এবং আমদানি রপ্তানি যেহেতু কমেছে, আগে যেখানে প্রতিদিন প্রায় 5 থেকে 700 ট্রাক পণ্য আমদানি রপ্তানি হতো, সেক্ষেত্রে এখন প্রায় 100 থেকে 200 ট্রাক পণ্য আমদানি রপ্তানি হচ্ছে। এবং যে 2024 সালের 5 আগস্টের পরবর্তী সময় থেকেই কিন্তু আরও বেশি পরিমাণে আমদানি রপ্তানি কমার পরে এখন কিছুটা হলেও বাড়লেও কিন্তু সেই ফলশ্রুতি পরিমাণ বাড়েনি, সে কারণে কিন্তু রাজস্ব ঘাটতি দেখা দিয়েছেন। ব্যবসায়ী যেটি দাবি করছেন যে বন্দরের অবকাঠামোগত সমস্যাগুলো দূর করতে হবে, বিভিন্ন কেমিক্যাল যে পরীক্ষা করা হয় সেই পরীক্ষাগুলো বার এখানে রাখতে হবে, বিশেষ করে খুলনা থেকে পরীক্ষা করে নিয়ে আসা হয়, সে কারণে সময় বেশি লাগে। সেই পরীক্ষাগুলো এখানেই যদি করা যেত তাহলে বন্দরের যে মালামাল আমদানি রপ্তানি, বিশেষ করে কেমিক্যালগুলো, সেগুলোর সময় লাগতো না। তো সব মিলে বন্দরের যে অবকাঠামোগত সমস্যাগুলো দূর করলে এই রাজস্ব ঘাটতি আরও কমবে বলে মনে করছেন ব্যবসায়ীরা। এই ছিল এখান থেকে আমার কাছে সর্বশেষ। রিপন, আপনাকে ধন্যবাদ। সহকর্মী রিপন হোসেন যুক্ত ছিলেন যশোর থেকে। এদিকে হিলিতে লাগামহীনভাবে বাড়ছে কাঁচামরিচ সহ সব ধরনের সবজির দাম। প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে 240 থেকে 280 টাকায়। দাম বাড়ায় বিপাকে নিম্ন আয়ের মানুষ। বিস্তারিত জানাতে হিলি বাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সোহেল রানা। সোহেল, আপনার হিলিতে কাঁচামরিচের দাম এখন কেমন এবং ক্রেতারা কি বলছেন বা বিক্রেতারা কি বলছেন, জানাবেন সার্বিক পরিস্থিতি। সাজিদ, কয়দিন ধরে আমরা যে দৃশ্যটি দেখছি হিলিতে, আসলে বৃষ্টিপাত এবং বন্যার অজুহাতে আসলে অস্থির হয়ে পড়েছে। কিন্তু এই যে হিলির যে কাঁচা বাজার রয়েছে, সেখানে শুধু কাঁচামরিচ না, কাঁচামরিচ থেকে শুরু করে সব ধরনের সবজি যে রয়েছে, সেই সবজির দাম কিন্তু অনেকটাই বেড়েছে লাগামহীন ভাবে। অর্থাৎ বলাই চলে যে আসলে অভিভাবকহীন এখন হিলি বাজার হয়ে পড়েছে, যেখানে নিয়ন্ত্রণহীন ভাবে কিন্তু দাম বাড়ছে সব ধরনের পণ্যের। আমি যদি আপনাকে একটু দামের বিষয়গুলো বলি, আসলে গত কয়েকদিনের ব্যবধান, অর্থাৎ 3 থেকে আমরা 4 দিনের ব্যবধান বলতে পারি, সেই ব্যবধানে সবজির যে দাম আমরা সেখানে লক্ষ্য করেছি যে পটল বিক্রি হয়েছিল 20 টাকা কেজি দরে, সেটি কিন্তু এখন বিক্রি হচ্ছে 50 টাকা কেজি দরে। এবং বেগুন আমরা দেখেছিলাম 40 টাকা কেজি দরে বিক্রি করতে, সেটি এখন 100 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এবং করলা যেটি রয়েছে, করলা 70 টাকা আমরা বিক্রি করতে দেখেছিলাম, সেটি বিক্রি হচ্ছে 120 টাকা। ঢেঁড়স 20-25 টাকা বিক্রি হলো, সেটি এখন বিক্রি হচ্ছে 60 থেকে 70 টাকা মান ভেদে। এছাড়া কাঁচামরিচের যে কথা বলছেন, কাঁচামরিচের দাম আমরা গত 2 দিন আগেও যেটি দেখেছিলাম হিলি বাজারে 160 টাকা কেজি দরে বিক্রি করতে, সেটি এখন বিক্রি হচ্ছে মান ভেদে 240 থেকে 280 টাকা কেজি দরে। অর্থাৎ কাঁচামরিচের দাম কিন্তু ব্যাপক হারে 120 থেকে 130 টাকা পর্যন্ত মান ভেদে কিন্তু বিক্রি হচ্ছে হিলি বাজারে বেশি দামে, যার প্রভাব যারা সাধারণ ক্রেতা রয়েছেন তারা কিন্তু বেশ বিপাকে পড়েছে। নিম্ন আয়ের মানুষরা কিন্তু বিপাকে পড়েছেন, কারণ এই যে বর্তমান যে পরিস্থিতিতে দৈনন্দিন আয় সেখানে ভাটা রয়েছে, কারণ বন্দরে ব্যবসা বাণিজ্য তেমন একটা নাই, যার কারণে নিম্ন আয়ের যারা মানুষ রয়েছেন তারা কিন্তু বেশ বিপাকে রয়েছেন। সবজি কিনতে এসে তাদেরকে হিমশিম খেতে হচ্ছে এবং কাঁচামরিচ কিনতেও কিন্তু তাদেরকে হিমশিম খেতে হচ্ছে। এবং আমি ব্যবসায়ীদের সাথে কথা বলেছিলাম, ব্যবসায়ীরা বলছেন আসলে মূলত টানা বৃষ্টিপাতের কারণে এবং বন্যার কারণে বজ্র মোকামগুলোতে আসলে সবজি থেকে শুরু করে কাঁচামরিচের সরবরাহটা কম, যার কারণে প্রতিযোগিতামূলক বাজারে তাদেরকে বেশি দামে কিনতে হচ্ছে, ফলে কিন্তু তারা বেশি দামে বিক্রি করছে না, এমন কিন্তু তাদের পক্ষ থেকে বলা হচ্ছে। তবে প্রশাসনের পক্ষ থেকে আমরা এখন পর্যন্ত বাজারে কোনো নজরদারি লক্ষ্য করি। এবং হিলি স্থল বন্দরে যারা আমদানিকারক ব্যবসায়ী রয়েছেন, আমি তাদের সাথে কথা বলেছিলাম যে আসলে কাঁচামরিচ আমদানির সুযোগ আছে কিনা, যেহেতু কাঁচামরিচের বাজার এখন বাজারে ঊর্ধ্বগতি। তারা যেটি বলছেন আসলে খামার বাড়ি থেকে এখনো আইপি দেওয়া শুরু করেনি, যদি আইপি দেয় সেক্ষেত্রে তারা ভারত থেকে এই কাঁচামরিচ আমদানি করবেন এবং আমদানি করলে দেশের বাজারে কাঁচামরিচের যে দাম সেটি কিছুটা নিয়ন্ত্রণে আসবে বলেন তারা বলছেন। সব মিলে বলা চলে আসলে সবজির বাজারে এখন অস্থিরতা বিরাজ করছে হিলিতে। সহকর্মী সোহেল রানা যুক্ত ছিলেন হিলি থেকে।
দর্শক, শেষ করছি আজকের বউনের আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv, এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন। ইউটিউবে দেখতে ভিজিট করতে পারেন youtube.com/c/echontv।